আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রশ্নটা হচ্ছে, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করেন কে? এটা হচ্ছে গাম্বিয়া। হ্যাঁ, তো আইসিজে এটার মানে হচ্ছে, মানে এটার ফুল মিনিং হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। হ্যাঁ, এটা জাতিসংঘের একটা প্রধান বিচারিক অঙ্গ। তো এটা মানে এর কাজ হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে আইনি বিরোধ সেগুলো নিষ্পত্তি করা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও এজেন্সিকে আইনগত বিষয়ে পরামর্শ দেয়া। তো আমরা তো সবাই জানি যে রোহিঙ্গাদের উপরে, মানে রোহিঙ্গাদের যে গণহত্যা করা হয় মিয়ানমার থেকে, তো এটা মানে অনেক ব্যাপক আকার ধারণ করে। তো সেইটার জন্য মিয়ানমারের মানে বিরুদ্ধে গাম্বিয়া দেশ, মানে এই যে দেশটা, সেটা হচ্ছে তারা হচ্ছে অভিযোগ করছিল আইসিজেতে। হ্যাঁ, তো এটা করছিল হচ্ছে 11 নভেম্বর 2019 এই সময়টাতে। তারপরে হচ্ছে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে কবে? এটা হচ্ছে 24 ফেব্রুয়ারি 2022। হ্যাঁ, তো এই যে আক্রমণটা রাশিয়া করে, এটাকে মানে আন্তর্জাতিকভাবে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হয়। মানে এবং এটার কারণে দেখা গেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের মানে সূচনা হয়। মানে 8.8 মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় মানে দেশ ছাড়ছে। হ্যাঁ, তো এই যে রাশিয়া যে ইউক্রেনে এই যে সামরিক অভিযানটা শুরু করলো, এটা আসলে কেন করলো? এটার প্রধান যে কারণ সেটা হচ্ছে যে এই যে ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চাইছিল। হ্যাঁ, সে যাতে এই সদস্য মানে না হতে পারে, সদস্য হওয়া থেকে যেন মানে মানে হচ্ছে বিরত রাখতে পারে, এটা হলো প্রধান কারণ। হ্যাঁ, তো ন্যাটোর সদস্য হইলে সমস্যাটা কি রাশিয়ার? মানে রাশিয়া কখনোই চায় না যে ইউক্রেন ন্যাটোর সদস্য হয়, কারণ তাইলে তাদের একটা নিরাপত্তার হুমকি হিসেবে তারা এই জিনিসটাকে দেখতেছিল। হ্যাঁ, রাশিয়া এটা চায় নাই যে ন্যাটোর মতো সামরিক একটা জোট তাদের সীমান্তের কাছাকাছি আসুক। হ্যাঁ, এটা চায় নাই। তারপর হচ্ছে আরো আরো বিষয়, যেমন ইউক্রেনের যে পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষী যে লোকজন আছে, হ্যাঁ, মানে তারা যাতে নিরাপদ থাকে। হ্যাঁ, সেইটার জন্য হচ্ছে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করছিল, তাদের নিরাপত্তার জন্য। তারপর আরেকটা হচ্ছে যে ইউক্রেনকে ডিনাজিফাই করা। হ্যাঁ, মানে রাশিয়া ইউক্রেনকে হচ্ছে ডিনাজিফাই ঘোষণা করছে, মানে হচ্ছে ইউক্রেন থেকে যে একটা মানে নাৎসি একটা মতবাদ আছে সেটা তারা নির্মূল করতে চাইছে। হ্যাঁ, রাশিয়া ইউক্রেনের বর্তমান সরকারকে হচ্ছে নাৎসি সরকার হিসেবে বর্ণনা করে এবং এটা তারা নির্মূল করতে চাইছে। হ্যাঁ, আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে যে ইউক্রেনকে তারা ঐতিহাসিক অংশ হিসাবে বিবেচনা করে। হ্যাঁ, মানে রাশিয়া ইউক্রেনকে তাদের ঐতিহাসিক অংশ হিসেবে বিবেচনা করে এবং ইউক্রেনের উপরে তারা সবসময় চায় তাদের মানে প্রভাব বজায় রাখতে। ইউক্রেনের স্বাধীনতা রাশিয়ার জন্য একটা খুবই বড় উদ্বেগের বিষয়। তারা এটা কখনোই চায় না যে ইউক্রেনরা নিজেদের স্বাধীনতা মানে ফিরে পাক। তো এইসব কারণে তারা হচ্ছে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে আর কি। তারপরে প্রশ্নটা হচ্ছে যে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদস্য সংখ্যা কত? এটার সদস্য সংখ্যা হচ্ছে 164 জন। হ্যাঁ, তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ হচ্ছে মানে বিশ্বব্যাপী যে বাণিজ্যের যে নিয়ম কানুন আছে সেটা তৈরি করা এবং পরিচালনা করা। আর এই যে এই সদস্য দেশগুলা, এগুলোর মধ্যে কোনো বাণিজ্য সংক্রান্ত যদি বিরোধ হয় সেটা নিষ্পত্তি করা এবং উন্নয়নশীল দেশের বাণিজ্য বিকাশে সহযোগিতা করা। যেমন বাণিজ্যিক নিয়ম তৈরি করবে এবং পরিচালনা করবে এবং বাণিজ্য সম্পর্কে আলোচনা, দর কষাকষি এটাও করবে, বাণিজ্যের বিরোধগুলো মানে নিষ্পত্তি করবে,
তারপরে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা করবে, মানে এটা যাতে সুন্দরভাবে বাণিজ্য করা যায়, এটা মানে কাজ তারা করে। তারপর হচ্ছে কিয়েভ কোন দেশের রাজধানী? কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানী, আর এটা ইউক্রেনের বৃহত্তম শহর, এটা মানে কিয়েভ, এবং দেশের উত্তর মধ্য অংশে এটা অবস্থিত। তারপর হচ্ছে অ্যান্তোনিও গুতেরেসে জাতিসংঘের কততম মহাসচিব? উনি হচ্ছে 9ম মহাসচিব। উনি হচ্ছে পর্তুগালের নাগরিক এবং 1 জানুয়ারি 2017 থেকে উনি হচ্ছে দায়িত্ব গ্রহণ করেন। তো এই যে মেয়াদকাল, এই যে জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল সাধারণত 5 বছর হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে এর থেকে বেশিও, মানে যদি অনিবার্য কোনো পরিস্থিতি আসে তখন এর থেকে বেশিও হয়। তারপর হচ্ছে গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এটি হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। এটি মঙ্গোলিয়া এবং চীনের দক্ষিণাঞ্চলে বিস্তৃত। এবং এটা হচ্ছে মানে 1500 কিলোমিটার বিস্তৃত। এটা বিশ্বের 3য় বৃহত্তম মরুভূমি। এর আয়তন হচ্ছে 12,95,000 বর্গ কিলোমিটার। তারপর হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কত সালে? এটা হচ্ছে 1996 সালে। মানে আরো স্পেসিফিক যদি বলতে হয় তাহলে 1996 সালের 6 জুন। হ্যাঁ, তো এটা শুরু হয় এবং এটা 1993 সালে পরীক্ষামূলকভাবে একবার ব্যবহার শুরু হয়েছিল এবং সবার জন্য উন্মুক্ত হয় হচ্ছে 1996 সালে। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।